শুরু করেছিলাম ডক্টর চকলেট নামের একটা অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল ইউ নামের সেই বাচ্চা মেয়েটি একজন গ্যাংস্টার মহিলার অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে ঠিক তখনই ওই গ্যাংয়ের বাকি সদস্যরা ইউদেরকে ধমক দিয়ে বলে এই অপারেশনে যদি বিন্দুমাত্র কোনো ভুল হয় তাহলে তারা তাদেরকে ছেড়ে কথা বলবে না। এরপর ইউ অপারেশনটা শুরু করে। তবে বাইরে হঠাৎ করেই একটা গন্ডগোল শুরু হয়। সাবারি নামের এক ব্যক্তি ওই গ্যাং মেম্বারদের ওপর আক্রমণ করে এবং তাদের ওপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তবে এতে ইউ একদমই প্যানিক হয় না এবং সে সমস্ত সদস্যকে বলে অপারেশনে মনোযোগ দিতে। এভাবেই সে রক্তনালীটাকে খুব সাবধানতার সাথে সার্জারি করতে থাকে। সৌভাগ্যবশত গ্যাংয়ের মেম্বাররা সাবারিকে ধরে ফেলে। এদিকে ইউও মহিলাটির সার্জারি সম্পন্ন করে। শেষে তারা চেয়ারের সাথে সাবারির হাত পা বেঁধে তার পরিচয় জানার চেষ্টা করে। এই সময় ইউ বুঝতে পারে এই হলো সেই ব্যক্তি যার সাথে আজ থেকে 2 বছর আগে ব্লাস্টের ঠিক আগের মুহূর্তে তার দেখা হয়েছিল। এরপর সে তার হাত দেখলে সেখানে ডিএনএ ট্যাটুটিও দেখতে পায়। তেতসিয়া তাকে জিজ্ঞাসা করে তোমাকে এই ব্লাস্টিংটা করতে কে বলেছিল। তবে হঠাৎ করেই সেই সময় পুলিশের গাড়ির সাইরেন শোনা যায়। তাই ইউ এবং তেতসিয়া তাদের সমস্ত মেম্বারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে সেখান থেকে চলে যাওয়ার আগে ইউ সেই মহিলাটির কাছে যায় এবং তার ফেভারিট চকলেট দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানায়। এরপর তারা তাদের ঠিকানায় ফিরে আসে। সেখান থেকে ফিরে এসে ইউ তেতসিয়ার কাছে নতুন স্কুলে ভর্তি হওয়ার জন্য আবদার করে। তেতসিয়া ইউর বাবাকে প্রমিস করেছিল সে তার খেয়াল রাখবে, তাই সে ইউর আবদারে রাজি হয় এবং তাকে নতুন স্কুলে যাওয়ার জন্য নতুন ব্যাগ কিনে দেয়। নতুন স্কুলে নতুন নতুন বন্ধুদের পেয়ে ইউ বেশ খুশি হয়। এদিকে তেতসিয়া খবর পায় সাবারি গ্যাংয়ের ওপর আক্রমণ করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, কিন্তু কোনো এক অজানা কারণবশত তাকে সাথে সাথেই ছেড়ে দেওয়া হয় এবং তারপর থেকেই সে একদমই নিখোঁজ হয়ে যায়। খবরটা জানা মাত্রই তেতসিয়া আরো সাবধান হয়ে যায়, কারণ সাবারি অনেক ভয়ঙ্কর একজন ব্যক্তি এবং তার নামে অনেক ক্রিমিনাল রেকর্ডও রয়েছে। এদিকে স্কুল থেকে ইউকে স্কুল ভিজিটের জন্য একটা আমন্ত্রণ পত্র দেওয়া হয়, যেখানে তার বাবা মাকে স্কুলে দেখা করার কথা বলা হয়। ইউ এটা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। সে বুঝে উঠতে পারছিল না তার বাবা মার জায়গায় সে কাকে নিয়ে যাবে। এদিকে এক সদস্য ওমারে এসে জানায় সে একটা টিভি কমেডি শোতে চান্স পেয়েছে এবং সে সবাইকে তার শোটা দেখার জন্য আমন্ত্রণ জানায়। তবে কোনো মেম্বারই তার শোতে যেতে আগ্রহী ছিল না, কারণ ওমারের জোকস তাদের খুব একটা পছন্দ হতো না। তবে তারা যখন জানতে পারে এই শোতে ফেমাস আইডল গ্রুপ ওয়ার্ল্ড ক্লাস আসছে, তখন তারা শোতে যেতে রাজি হয়। বিশেষ করে গিলবার্ট খুবই উৎসাহিত হয়, কারণ সে ওই গ্রুপের বড় ফ্যান। ইউ এদের ব্যাপারে জানতো না, তাই সে তাদের ভিডিও দেখে এবং তাদের ফ্যান হয়ে যায়। এরপর চলে আসে শোয়ের দিন। সব সদস্যরা একসাথে শো দেখতে আসে, যেখানে জাতাকা হঠাৎ করেই তার এক্স ওয়াইফকে দেখতে পায়, যে কারোর সাথে বসে কথা বলছিল। বহু বছর পর তাকে দেখে জাতাকা সেখানেই দাঁড়িয়ে যায়। মহিলাটি তার কাছে এসে বলে তোমার যে টাকাটা ট্রান্সফার করার কথা ছিল সেটা এখনো ট্রান্সফার করোনি কেন। অন্যদিকে ওয়ার্ল্ড ক্লাসের মেম্বাররা শোয়ের প্রস্তুতি নিচ্ছিল। তখনই তাদের এক মেম্বার অ্যান্ডির মাথা ব্যথা শুরু হয়, যা দেখে তাদের ম্যানেজার বেশ চিন্তিত হয়ে পড়ে। অ্যান্ডি বলে এটা সামান্য মাইগ্রেনের ব্যথা, ঔষধ খেলেই ঠিক হয়ে যাবে। এরপর সে ওয়াশরুমে যায় ঔষধ খাওয়ার জন্য। তবে তার যন্ত্রণা আরো বেড়ে যায় এবং সে সেখানেই তার জ্ঞান হারিয়ে ফেলে, যার ফলে তার ঔষধটাও হাত থেকে নিচে পড়ে যায়। এই সময় আমরা দেখতে পাই কেউ একজন তার ঔষধ যাতে লাথি মেরে সেটা দূরে সরিয়ে দিচ্ছে। এদিকে ইউ এবং বাকিরা শো দেখার জন্য হলে আসে। তবে তারা লক্ষ্য করে তাদের সঙ্গে জাতাকা নেই। জাতাকা বাইরে তার এক্স ওয়াইফের সঙ্গে কথা বলছিল। এখানে আমরা জানতে পারি জাতাকা তার শ্বশুরের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, তবে সে জুয়া খেলে সব টাকা ফুটিয়ে ফেলেছে। এখন যেহেতু তার কাছে একটা ভালো জব রয়েছে, তাই সে কথা দেয় সমস্ত টাকা সুদসহ ফেরত দিয়ে দেবে। এই সময় সেখানে তাদের মেয়ে ইচিকা আসে। জাতাকার এক্স ওয়াইফ তার মেয়েকে বলে ইনি হলেন তোমার বাবা। তবে ইচিকা তাকে চিনতে পারে না। আসলে জাতাকা তার মেয়েকে অনেক বছর আগে শেষবারের মতো দেখেছিল। ইচিকা যখন একদম ছোট ছিল তখনই তাদের ডিভোর্স হয়ে যায়। দেখা যায় ইচিকা তাকে চিনতে না পারায় জাতাকা অনেক কষ্ট পায়। অন্যদিকে ওমারের শো শুরু হয়ে যায়, তবে সে ঠিকঠাকভাবে জোকসগুলি ডেলিভার করতে পারছিল না। তাই তার জোকসেতে কেউ হাসেই না, বরঞ্চ আরো বিরক্ত হয়। এই সময় শোয়ের অর্গানাইজার এসে শোটিকে থামিয়ে দেয়, কারণ অ্যান্ডির নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা ততক্ষণে সবাই জেনে গিয়েছিল। ওমারের শো যেহেতু ভালো হয়নি, তাই তাকে অ্যান্ডিকে খোঁজার দায়িত্ব দেওয়া হয়। ওমারে তার গ্রুপের সবাইকে অ্যান্ডিকে খোঁজার জন্য সাহায্য করতে বলে। তবে ইউ তো অ্যান্ডির ব্যাপারে তেমন কিছু জানতো না। তখন গিলবার্ট অ্যান্ডির ব্যাপারে সমস্ত কিছু তাদেরকে বলে এবং তার মাইগ্রেনের প্রবলেমের কথাটাও বলে। এই সময় ইস্যু তার স্মরণ শক্তিতে জোর দিলে তার মনে পড়ে তারা যখন ভেতরে আসছিল তখন সে হলওয়েতে একটা ঔষধ পড়ে থাকতে দেখেছিল। তাই তারা দ্রুত সেখানে গেলে ঔষধটা দেখতে পায় এবং চেক করলে বুঝতে পারে এটা কোনো সাধারণ মাইগ্রেনের ওষুধ নয়, এটা একটা ওপিওড।
ঔষধরা যেহেতু ওয়াশরুমের সামনে পড়েছিল, তাই তারা ওয়াশরুমের দরজা খুলে চেক করতে থাকে এবং সেখানেই তারা অ্যান্ডিকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। জানা যায় অ্যান্ডি এক কানে শুনতে পায় না। ইউর সন্দেহ হয় অ্যান্ডির ব্রেন টিউমার অথবা হাইড্রোসিফিলিস আসে। কিছুক্ষণের মধ্যেই সেখানে অ্যান্ডির বন্ধু এবং তার ম্যানেজার চলে আসে। এত লোক দেখে ইউ তাদেরকে ধমক দিয়ে বলে অ্যান্ডিকে নিয়ে কোনো নাড়াচাড়া করবেন না, এতে ওর ব্রেনের ক্ষতি হতে পারে। এরপর ইউ যখন জানতে পারে অ্যাম্বুলেন্স আসতে 30 মিনিট দেরি হবে, তখন সে সেখানেই তার এমার্জেন্সি অপারেশন করার সিদ্ধান্ত নেয়। তবে এতে তার বাকি মেম্বাররা রাজি ছিল না, কারণ এটা করলে সে যে চকলেট ডাক্তার সেটা সবাই জেনে যাবে। তাছাড়া এই সময়ে সেখানে তেতসিয়াও ছিল না। সে অন্যদিকে সাবারির খোঁজে ব্যস্ত থাকায় তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না। তবে ইউ সেসব কথা না ভেবে তাদেরকে চিকিৎসায় মনোযোগ দিতে বলে, কিন্তু সেখানে যেহেতু তাদের সার্জারির জন্য কোনো সরঞ্জাম ছিল না, তাই ইউ ঠিক করে সে পুরো টিউমারটা সার্জারি না করে শুধুমাত্র সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা বের করে দেবে, যাতে তার মাথার মধ্যে চাপটা কিছুটা হলেও কম হয়। এরপর ওনাগি ম্যানেজারকে বলে সে একজন সার্জেন্ট এবং অ্যান্ড্রির মাথায় হাইড্রোসিফিলিস হয়েছে, তাই তার এখনই সার্জারি করার প্রয়োজন রয়েছে। তবে ম্যানেজার প্রথমে একটু সংকোচ করে, কারণ অ্যান্ড্রির ডাক্তার বলেছিল তার মাথায় সাধারণ একটা টিউমার রয়েছে। তবে সে এসব শুনে তার বন্ধুরা তাকে সার্জারি করার অনুরোধ করে, যার ফলে ইউ সার্জারিটা করতে রাজি হয় এবং তাদেরকে বলে কিছু ভালো মানের চকলেটের ব্যবস্থা করতে। তবে তাদের কাছে সার্জারিরও কোনো সরঞ্জাম ছিল না, তাই গিলবার্ট ওমারের কিছু জিনিসপত্র ব্যবহার করে এবং তার নাটক কোম্পানি থেকে ড্রেসও নিয়ে আসে। এরপর তারা জাতাকাকে মেসেজ করে সবকিছু জানায় এবং তাকে সার্জারি রুমে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই সার্জারিটা শুরু হয়। প্রথমে অ্যানেস্থেসিয়া দিয়ে অ্যান্ড্রিকে অজ্ঞান করা হয়, তারপর একটা পাওয়ার ড্রিল দিয়ে তার মাথায় ফুটো করা হয়। ইউ সাবধানতার সাথে ওই ফুটোটা করে সেখানে একটা পাইপ ঢোকায় এবং তারপর তার মাথা থেকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা বের করতে থাকে। কিছুক্ষণ পর অ্যান্ড্রি চোখ খোলে, তবে হঠাৎ করেই তার কাঁপুনি শুরু হয় এবং হার্টবিট বেড়ে যায়। এটা দেখে সেখানে উপস্থিত সবাই বেশ ভয় পেয়ে যায়। আসলে ইউ তার মাথা থেকে বেশি পরিমাণ তরল বের করে নিয়েছিল। এরপর ইউ কিছুটা ফ্লোরাইড আবারও তার মাথায় ইনজেক্ট করে, যার ফলে পরিস্থিতি আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়। সার্জারি শেষ হলে অ্যান্ড্রির ম্যানেজার কথা মতো তাদেরকে চকলেট কেক দেয়। ইউ এতে খুবই আনন্দিত হয় এবং সে ওই কেকটি খেতে শুরু করে। তখনই সেখানে তেতসিয়া দৌড়ে আসে আর তাকে না জানিয়ে এমন এমার্জেন্সি সার্জারি করার জন্য সে ইউকে অনেক বকাবকি করে। সে 100 মিলিয়ন ইউন কনফিডেন্সিয়াল চুক্তিপত্র এবং পুলিশে ধরা পড়ার ব্যাপারগুলি তুলে ধরে। তেতসিয়া বলে, আমি কখনোই তোমাকে এমন অবৈধ ডাক্তার হতে দেব না, কারণ তোমার দেখাশোনার দায়িত্ব আমার। তেতসিয়া তার টিমকে বলে এরকমটা যেন আর কখনো না হয়। এরপর ইউ এই সবকিছুর জন্য তেতসিয়ার কাছে ক্ষমা চায়। সেদিন রাতে ইউ তেতসিয়ার সাথে একটা ডাক্তারের ব্যাপারে কথা বলছিল, যে ডাক্তারটি ছিল তার বাবার বন্ধু। তার নাম ছিল কিতাজমি। ঠিক তখনই ওকাসমি তেতসিয়াকে একটা মেসেজ পাঠায়। তেতসিয়া মেসেজ খুলে দেখে সাবারি এক ডাক্তারের সঙ্গে কথা বলছে, আর ওই ডাক্তারটি হলো ইউর বাবার বন্ধু কিতাজমি। ছবিটা দেখে তেতসিয়া বেশ অবাক হয়। পরের দিন ইউর স্কুলে পেরেন্টস মিট ছিল। সেখানে সবার বাবা মাকে আসতে দেখে ইউর বেশ মন খারাপ হয়। তবে তখনই তার টিমের 6 জন মেম্বার স্কুলে আসে। তাদেরকে দেখে ইউর মন আনন্দে ভরে যায়। তবে অবাক করার বিষয় হলো সেখানে তেতসিয়া ছিল না। আসলে তেতসিয়া স্কুলে এসেছে, তবে সে ভেতরে না গিয়ে বাইরে দাঁড়িয়েই ইউর কথাগুলি শুনছিল। ইউ তার বন্ধুদের বলে এরা আমার পরিবারের সদস্য। এরপর সে তার স্বপ্ন নিয়ে কথা বলে। ইউ বলে সে বড় হয়ে গরিব দুঃখী মানুষদের চিকিৎসা করতে চায়। সে বলে আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি শুধুমাত্র একজন ব্যক্তির জন্য। সে আমাকে সবসময় আগলে রাখে। আমি ভুল করলে আমাকে বকে এবং বিপদে পড়লে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। তার সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারি না। সেই মানুষটি হলো আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটা শুনে তেতসিয়া কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে আমাদের সেই ডাক্তার কিতাজমিকে দেখানো হয়। সে সবেমাত্র একটা অপারেশন করে ওটি থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে একটা মারাত্মক খবর শোনায়। সে বলে 9 মাস আগে যে অ্যাপেন্ডিক্সের সার্জারি করেছিলেন তার প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছে, তাই দ্রুত তার সার্জারি করতে হবে। আর সবথেকে বড় ব্যাপার হলো এই ব্যক্তি হলো হসপিটালের সবথেকে বড় ডোনার। তবে কিতাজমি এই অপারেশনটা করতে রাজি হয় না, কারণ এই অপারেশনে একটা ছোট্ট ভুল হলেও রোগী মারা যেতে পারে। তখন তার অ্যাসিস্ট্যান্ট চকলেট ডাক্তারের কথা বলে, যে এমন সব সিরিয়াস সার্জারিগুলি করে থাকে। শেষমেশ আর কোনো উপায় না থাকায় কিতাজমি চকলেট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে এবং তেতসিয়াকে রোগীর কন্ডিশন সম্পর্কে জানায়। তবে সে 9 মাস আগে হওয়া অ্যাপেন্ডিক্সের সার্জারির কথাটা জানায় না। এই সময় আমরা দেখি ডাক্তারের পেছনেই তেতসিয়া দাঁড়িয়ে আসে
আসলে ডাক্তারকে সাবারির সাথে কথা বলতে দেখার পর থেকেই তার ডাক্তারের উপরে সন্দেহ ছিল। তেতসিয়া যেহেতু ইউর বাবা তেরাসিমির ছাত্র ছিল, তাই কিতাজমি তাকে দেখা মাত্রই চিনতে পারে এবং এটা ভেবেই অবাক হয়ে যায় যে তেতসিয়াই হলো আসলে চকলেট ডাক্তার। সবকিছু শোনার পর তেতসিয়া বলে, আমি একটা শর্তেই সার্জারিটা করতে রাজি। সে বলে, এই সার্জারির জন্য আমি 100 মিলিয়ন ইউন নেব না, তার বিনিময়ে তেরাসিমির মৃত্যু সম্পর্কে আপনি যা যা জানেন সবকিছুই আমাকে বলবেন। আপনি যদি এই শর্তে রাজি থাকেন তবেই আমি এই সার্জারিটা করব। এটা বলে তেতসিয়া সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে তার সমস্ত মেম্বারকে নিয়ে একটা মিটিংয়ে ঢোকে। তারা রোগীর মেডিকেল রিপোর্ট নিয়ে চর্চা করছিল, তবে তেতসিয়া রোগীর মেডিকেল রিপোর্টের সবকিছু ইউকে জানায় না। এই ব্যাপারটা ওনাগি বুঝতে পারে। ওনাগি খুবই সৎ প্রকৃতির একজন মানুষ, তাই সে বলে, এমন অবৈধ কাজের সঙ্গে আমি যুক্ত থাকব না, কারণ তুমি মেডিকেল রিপোর্টের সম্পূর্ণটা আমাদেরকে জানাচ্ছ না। তখন সবাইকে অবাক করে দিয়ে তেতসিয়া বলে, তোমাকে এখানে থাকতে হবে না, তুমি চলে যেতে পারো। সে ওনাগিকে একটা ফর্ম দেয় এবং সই করে চলে যেতে বলে। এসব শুনে ওনাগির অনেক রাগ হয়, কারণ তেতসিয়া সবার সামনে তার মুখের উপরে তাকে চলে যেতে বলেছে। তাই ওনাগি ফর্মে সই করে বাড়ি ফিরে যায়। এসবের জন্য ওনাগি অনেক কষ্ট পায়। এরপর সে তার পুরানো কাজের জায়গায় ফোন করে রিজয়েন করার জন্য। ওনাগিকে টিম থেকে বের করে দেওয়ার জন্য ইউর অনেক মন খারাপ হয়। তেতসিয়া বলে, আমি জানতে পেরেছিলাম আগে যেখানে ওনাগি ডিরেক্টর হিসাবে কাজ করত, সেখান থেকে তাকে পুনরায় ডিরেক্টর পদে যোগ দেওয়ার জন্য অফার করা হয়েছে। তাই আমি ইচ্ছে করেই তাকে টিম থেকে চলে যেতে বলেছি, যাতে সে তার পুরনো পছন্দের কাজে আবারও ফিরে যেতে পারে। তারা কথা বলতে বলতে ইউ বলে, আমি আমার বাবা মার হত্যার ব্যাপারে সবকিছু জানতে চাই, আর যত দ্রুত সম্ভব আমাকে ওই সাংবাদিক ওকাসুমির সঙ্গে দেখা করাও। আমি তার থেকেই সমস্ত ব্যাপারটা শুনতে চাই। পরের দিন সকালবেলায় তেতসিয়া ইউকে নিয়ে ওকাসুমির কাছে যায়। প্রথমবার ওকাসুমিকে সামনে থেকে দেখে ইউর বেশ ভালো লাগে। সে মনে মনে ভাবতে থাকে, তেতসিয়া এবং ওকাসুমিকে একসঙ্গে অনেক সুন্দর লাগছে, তারা খুব ভালো কাপেল হতে পারে। কথা বলতে বলতে তাদের মধ্যে খুব সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। ইউর মতো ওকাসুমিও কোরিয়ান ড্রামা দেখতে পছন্দ করে। ওকাসুমি বলে, আমি তোমার বাবা মার কেসটা রিওপেন করার চেষ্টা করব। এটা শুনে ইউ বেশ খুশি হয়। সে বলে, আপনি এর বিনিময়ে কি চান? এটা শুনে ওকাসুমি হেসে ফেলে এবং বলে, আমি চকলেট ডাক্তারের ব্যাপারে আরো কিছু জানতে চাই। তখন ইউ নিজেই হেসে ফেলে, কারণ আসলে সেই তো চকলেট ডাক্তার। তবে ওকাসুমি যাতে বুঝতে না পারে, তাই সে খুব নর্মাল ভাবে রিয়েক্ট করে। এরপর ইউ ওকাসুমির কাছ থেকে জানতে পারে তার বাবা তেরাসমি ও বন্ধু কিতাজমি একে অপরের কম্পিটিটর ছিল। এরপর তেরাসমি যখন সার্জারি ডিপার্টমেন্টের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়, তখন রাগে কিতাজমি হসপিটাল ছেড়ে চলে যায়। এরপর তেরাসমি যখন মারা যায়, তখন কিতাজমি আবারও হসপিটালে ফিরে আসে এবং ওই চেয়ারম্যান পদে নিযুক্ত হয়। এসব জেনে তাদের সন্দেহ হয় যে তেরাসমির মৃত্যুর পেছনে কিতাজমিরই হাত রয়েছে। এবং এর সাথেই ড্রামার দ্বিতীয় এপিসোডটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই সিরিজের তৃতীয় পর্ব নিয়ে।